হাসপাতালের সাদা ঠান্ডা বিছানায় নিষ্প্রাণ পড়ে আছে গহনা। তার স্নিগ্ধ মুখশ্রীতে জীবনের কোনো চিহ্ন নেই। এক অব্যক্ত নীরবতা গ্রাস করেছে পুরো কক্ষ। আয়ুষ্মান, তার প্রিয়তম, গহনার হাত ধরে পাথরের মতো বসে আছে। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছে। প্রতিটি ফোঁটা যেন এক একটা না বলা ক্রন্দন। তার কণ্ঠ রুদ্ধ, শ্বাস প্রশ্বাস ভারী। অবশেষে যখন তার ভেতরের কষ্ট আর বাধা মানতে চাইছে না, তখন সে ফুপিয়ে কেঁদে ওঠে। তাকে যে আমার থেকে কেড়ে নিয়েছে, যে আমার শিশুকে পৃথিবীর আলো দেখতে দেয়নি, আমি তাকে ছাড়ব না। তার কণ্ঠস্বরে প্রতিশোধের আগুন, হারানোর যন্ত্রণা আর এক গভীর অসহায়তা মিশে আছে। এই প্রতিজ্ঞা যেন তার শেষ সম্বল। ক্ষোভে, দুঃখে, হতাশায় সে হঠাৎ করেই কেবিন থেকে বেরিয়ে যায়, যেন এই বদ্ধ ঘরে থাকলে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 239তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আয়ুষ্মানের মায়ের হৃদয় বিদারক আর্তনাদ, আয়ুষ্মান, আয়ুষ্মান হাসপাতালের করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু শেষ হওয়ার আয়ুষ্মানের কর্ণকুহরে প্রবেশ করছিল না। সে তখন এক অন্য জগতের বাসিন্দা, যেখানে গহনার অগণিত স্মৃতি আর প্রতিশোধের এক সুতীব্র প্রতিজ্ঞা তাকে গ্রাস করেছিল। তার মন তখন ভবিষ্যতের এক রক্তক্ষয়ী পরিকল্পনার ছক কাটছিল, যেখানে কুমারী নামের এক রহস্যময়ী নারীর নাম বারে বারে উঠে আসছিল। গহনার করুণ পরিণতি, তার বক্ষদেশে বিধে থাকা ছুরির দৃশ্য, সব যেন এক দুঃস্বপ্নের মতো আয়ুষ্মানের সত্তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার চোখে তখন ভালোবাসার অশ্রু শুকিয়ে গিয়ে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছিল, যা তার সমগ্র অস্তিত্বকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিল। গহনার অকাল প্রয়াণ আয়ুষ্মানের জীবন থেকে সমস্ত আনন্দ, হাসি আর ভালোবাসাকে কেড়ে নিয়েছিল। তার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য তখন হয়ে দাঁড়িয়েছিল গহনার হত্যাকারীকে খুঁজে বের করা এবং তাকে চরম শাস্তি দেয়া। আয়ুষ্মান জানত না যে এই প্রতিশোধের পথ কতটা অন্ধকারাচ্ছন্ন এবং কি কি বিপদ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে ছিল অটল, অবিচল। আয়ুষ্মানের মা গহনার নিথর দেহের কাছে ফিরে এলেন। তার চোখে অশ্রুধারা, বুক ফেটে কান্না আসছিল। তিনি গহনার শীতল দেহকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগলেন, তুমি আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না গহনা, আমাদের এভাবে শাস্তি দিতে পারো না, ওঠো গহনা, ওঠো। তার প্রতিটি কথায় মাতৃত্বের গভীর স্নেহ, সন্তান হারানোর তীব্র ভয় আর এক গভীর শূন্যতা প্রকাশ পাচ্ছিল। আয়ুষ্মানের মায়ের জীবনে গহনা শুধু পুত্রবধূ ছিল না, সে ছিল তার নিজের মেয়ের মতো। গহনার উপস্থিতি তাদের পরিবারে এক অনাবিল আনন্দ আর সুখের পরশ বুলিয়ে দিয়েছিল, যা এখন চিরতরে বিলীন হয়ে গিয়েছিল। তিনি বারবার গহনার নাম ধরে ডাকছিলেন, যেন তার ডাকে গহনা আবার জেগে ওঠে। তার মন মানতে চাইছিল না যে তাদের প্রাণবন্ত গহনা এখন কেবলই এক নিথর দেহ। গহনার চলে যাওয়া তাদের পরিবারের জীবনে এক অপ্রত্যাশিত ঘূর্ণিঝড় এনেছিল, যা তাদের সমস্ত স্বপ্ন আর আশাকে তছনছ করে দিয়েছিল। পাশে দাঁড়ানো আয়ুষ্মানের বাবাও কাঁদতে কাঁদতে বললেন, মা, গহনা আমাদেরকে এভাবে ছেড়ে যেতে পারে না, বলো না মা, ওকে উঠাও। তার কণ্ঠে ছিল এক গভীর হাহাকার, এক অসীম বেদনা। গহনার চলে যাওয়া তার হৃদয়েও এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের আদরের পুত্রবধূ আর নেই। তার চোখেও জলের ধারা বইছিল, যা তার মনের ভেতরের অস্থিরতাকে প্রকাশ করছিল। তিনি আয়ুষ্মানের মাকে বারবার অনুরোধ করছিলেন যেন তিনি গহনাকে ফিরিয়ে আনেন, যেন এই দুঃস্বপ্ন থেকে তারা মুক্তি পান। এই দৃশ্যটি এতটাই মর্মস্পর্শী ছিল যে তা দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটে যাচ্ছিল। হাসপাতালের করিডোরে ডাক্তারদের ব্যস্ততা, নার্সদের ছোটাছুটি, সবকিছু যেন থমকে গিয়েছিল এই পরিবারের শোকে। দেয়ালের সাদা রং যেন আরও ফ্যাকাশে দেখা যাচ্ছিল, আর করিডোরের আলো যেন তাদের দুঃখের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই দৃশ্যপট পরিবর্তিত হল। কাকাবাবু তার নিজের ঘরে বসেছিলেন, একাকী। তার মুখে চিন্তার গভীর রেখা, কপালে ভাঁজ পড়েছিল, যা তার ভেতরের অস্থিরতাকে প্রকাশ করছিল। তিনি মিরাজের কার্যকলাপ নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। মিরাজের প্রতিহিংসা পরায়ণতা আর পাশবিকতা তাকে স্তম্ভিত করে দিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না যে মিরাজ কেন এত হিংস্র হয়ে উঠেছে, কেন সে তাদের জীবনকে নরকে পরিণত করতে চাইছে। তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন, যেন তার মনের ভেতরের সমস্ত দুঃখ আর হতাশা সেই দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসছিল। তার চোখ মুখে এক গভীর বিষণ্ণতা ফুটে উঠেছিল। হঠাৎ দরজায় মৃদু করাঘাত আর সঙ্গে একটি পরিচিত কণ্ঠস্বর, আয়ুষ্মানের ফুপু, আমি কি আসতে পারি কাকাবাবু? কাকাবাবু চমকে উঠলেন। এই মুহূর্তে তার কাছে আয়ুষ্মানের ফুপুর আগমন অপ্রত্যাশিত ছিল। তিনি ইতস্তত করে বললেন, ও কে? আয়ুষ্মানের ফুপু আবার বললেন, আমি। জানেন কি? কাকাবাবু মনে মনে কিছুটা অবাক হলেও তার মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে।
তিনি ফুপুর আগমনকে স্বাগত জানান। ও এসো, ভেতরে এসো, দেখে খুশি হলাম তুমি নিজেই আমার রুমে এসেছ। কাকাবাবুর মুখে এক ঝলক হাসি ফুটে উঠল, যা তার দীর্ঘদিনের একাকিত্বকে দূর করে দিল। তিনি জানতেন যে ফুপু কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছেন, যা তাদের পরিবারের জন্য অত্যন্ত জরুরি। আয়ুষ্মানের ফুপু ঘরে প্রবেশ করলেন, কিন্তু তার চোখে মুখে এক চাপা ভয়। তিনি সাবধানে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, এসব কথা বাইরে কেউ শুনলে? তার কণ্ঠস্বরে ছিল এক গভীর আশঙ্কা, যেন কোনো গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাকে তাড়া করছিল। তিনি জানতেন যে মিরাজের ক্ষমতা অনেক, আর তার প্রতিহিংসা আরও ভয়ঙ্কর, তাই তিনি কোনো ঝুঁকি নিতে চাননি। কাকাবাবু তাকে আশ্বস্ত করলেন, তোমার তো আমার এবং আমার ছেলের সঙ্গে সম্পর্ক আছে, এখানে কথা বলতে তোমার কিসের ভয়? কাকাবাবুর কথা শুনে ফুপু কিছুটা শান্ত হলেন। তিনি জানতেন যে কাকাবাবু একজন সৎ ও নির্ভীক মানুষ, যিনি তাদের পরিবারের ভালোর জন্য সবকিছু করতে পারেন। ফুপু তখন ধীরে ধীরে মুখ খুললেন, তার কণ্ঠে একরাশ অভিযোগ আর হিংনা। আপনার ছেলে মিরাজ আমাদের জীবনকে নরকে পরিণত করেছে। সেই বেনারসে এসে মিরাজ গহনা এবং আয়ুষ্মানকে আলাদা করার চেষ্টা করেছে। সেই বেনারসে আসতে বলেছিল আমার কাছ থেকে বদলা নিতে। মিরাজ গহনা এবং আয়ুষ্মানকে আলাদা করার চেষ্টা করেছে। সে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, হাসপাতাল ভেঙে চুরে করে দিয়েছে, গ্রামবাসীদের উস্কে দিয়েছে। মিরাজ আমাকে সিঁড়ি থেকে ঠিলে ফেলতে চেয়েছিল, তার থেকে বাঁচতে আমরা শহরে আশ্রয় নিয়েছি। ফুপুর কথাগুলো কাকাবাবুকে হতবাক করে দিল। মিরাজের পাশবিকতা আর প্রতিশোধের নেশা তাকে স্তম্ভিত করে দিয়েছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার নিজের ছেলে এত হিংস্র হতে পারে। কাকাবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানা দরকার কোথা থেকে শুরু হয়েছিল, সেখানেই গল্পটা শেষ হবে। এই কথা বলার সময় তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা ফুটে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মিরাজের সমস্ত কুকর্মের প্রতিশোধ নেবেন। তিনি জানতেন যে এই পথ সহজ হবে না, কিন্তু সে ছিল অটল, অবিচল। ঠিক তখনই আয়ুষ্মানের মা উন্মাদের মতো ঘরে ছুটে এলেন। তার চোখ লাল, সারা শরীর কাঁপছে। তিনি আয়ুষ্মানের বুকে ঝাঁপিয়ে পড়লেন। গহনা, গহনা আমাদেরকে ছেলে চলে গেছে ভগবানের কাছে। আয়ুষ্মানের মায়ের এই আকস্মিক আগমন আর গহনার মৃত্যুর খবর কাকাবাবু ও ফুপুকে হতবাক করে দিল। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এমন একটা দুঃসংবাদ তাদের শুনতে হবে। তাদের চোখে মুখে এক গভীর শোকের ছায়া নেমে আসলো। আয়ুষ্মানের বাবা তখনও এই খবর বিশ্বাস করতে পারছিলেন না। তিনি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। না না, তুমি ভুল বলছো, এমন হবে না, আমার সঙ্গে চলো, গহনার কাছে নিয়ে যাই। আয়ুষ্মানের মা তাকে প্রায় টেনে নিয়ে গেলেন। এই দৃশ্যটা দেখায় যে পরিবারের সবার জন্য গহনার মৃত্যু কতটা অপ্রত্যাশিত এবং মর্মান্তিক। তাদের জীবনের সমস্ত সুখ যেন নিমেষে কর্পূরের মতো উবে গেল। তারা জানত না যে এই শোকের পাহাড় থেকে তারা কিভাবে মুক্তি পাবেন। দৃশ্যপাট আবার পরিবর্তিত হল। গহনার নিথর দেহ রাখা হয়েছে। চারপাশে পরিবারের সবাই ঘিরে বসে আছেন। তাদের চোখে মুখে গভীর শোক আর শূন্যতা, কান্নার রোল ভেসে আসছে। আয়ুষ্মান সবার থেকে কিছুটা দূরে একা বসে আছে। তার চোখ শূন্য, দৃষ্টি নিবদ্ধ গহনার দিকে, কিন্তু সে যেন অন্য কোথাও হারিয়ে গেছে। তার মনে ভেসে ওঠে গহনার সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলো, তাদের প্রেম, তাদের হাসি, তাদের অঙ্গীকার। কল্পনায় গহনা তার সামনে এসে দাঁড়ায়, তার কাঁধে হাত রাখে, আর সেই পরিচিত মিষ্টি কণ্ঠে বলে, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। তারা একসাথে নাচতে শুরু করে। তাদের প্রেম যেন সময় ও মৃত্যুকেও ছাপিয়ে যায়। আয়ুষ্মানের চোখে তখন কেবলই গহনার ছবি ভাসছিল, তার মিষ্টি হাসি, তার ভালোবাসার স্পর্শ। সে যেন গহনার স্মৃতিতে এতটাই বিভোর ছিল যে চারপাশের জগতের কোনো কিছুই তার কানে যাচ্ছিল না। তার মনে হচ্ছিল যেন গহনা এখনো তার পাশেই আছে, তাকে ছেড়ে কোথাও যায়নি। কিন্তু হঠাৎ করেই আয়ুষ্মানের কল্পনা ভেঙে যায়। সে চারপাশে তাকায়, গহনা কোথাও নেই। তার পাশে নিথর দেহটা শুয়ে আছে। তার চোখে আবার সেই ভয়াবহ মুহূর্তগুলো ভেসে ওঠে। কিভাবে গহনার কাঁধে ছুরি মারা হয়েছিল, কিভাবে তার জীবন কেড়ে নেওয়া হয়েছিল। এই বিভীষিকাময় স্মৃতি তাকে আবার কষ্ট দেয়। আয়ুষ্মান ক্রোধে গর্জে ওঠে, কুমারী, তুমি যেখানে আছো আমি তোমাকে খুঁজে বের করব আর গহনার মৃত্যুর প্রতিশোধ নেব। এই প্রতিজ্ঞা ড্রয়িং রুমের শোকার্ত পরিবেশে আরও এক তীব্র উত্তেজনা সৃষ্টি করে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল, যা কুমারীর সমস্ত ক্ষমতাকে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে প্রতিজ্ঞা করল যে সে গহনার হত্যাকারীকে খুঁজে বের করবে এবং তাকে চরম শাস্তি দেবে। এদিকে গহনার সামনে সবাই যখন কান্না করছে, আয়ুষ্মানের মা কাঁদতে কাঁদতে বলছেন, গহনার সাথে আমাদের ছোট্ট একটা প্রাণ আসছিল, গহনার সাথে সেই প্রাণও চলে গেল, আমাদের আনন্দ কেড়ে নিয়ে গেল। এই কথাগুলো পুরো পরিবারকে আরো বেশি শোকাহত করে তোলে। গহনার গর্ভে যে নতুন জীবন আসছিল, তার মৃত্যু যেন আরো বড় ট্র্যাজেডি। তাদের জীবনের সমস্ত আনন্দ যেন নিমেষে কর্পূরের মতো উবে গেল। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা দরজার সামনে থেকে এক অপ্রত্যাশিত ঘোষণা করেন, খুশি তো আমি নিয়ে এসেছি। এই কথা বলতে না বলতেই আলিয়াকে দেখা যায়। আয়ুষ্মানের ফুপু তাকে নিয়ে ঘরে এসেছেন। এই দৃশ্যে সবাই হতভাগ হয়ে যায়। আলিয়ার আগমন পুরো পরিবেশকে বদলে দেয়। আয়ুষ্মানের ফুপু হতভম্ব হয়ে দাবি করেন, তুমি ওকে এখানে কেন এনেছো? আয়ুষ্মানের বাবা এক শীতল, অবিচল কণ্ঠে বলেন, ও তো এখানে আসার আছে, কারণ ও তো এই বাড়ির হবু বউ।
এই কথা শুনে আয়ুষ্মানের মা ক্ষোভে ফেটে পড়ে। কি রকম মজা করছেন আপনি এই পরিবারের অবস্থায়? তার কণ্ঠে বিরক্তি আর অবিশ্বাস। কিন্তু আয়ুষ্মানের বাবা নির্বিকার। তিনি বলেন, আয়ুষ্মানের পুরনো বউ ভগবানের কাছে প্রিয় হয়ে গেছে, এখন ওর বিয়ে করা দরকার। আয়ুষ্মানের বাবার এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিলেন না যেমন শোকের মুহূর্তে তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তাব দিতে পারেন। আয়ুষ্মানের